বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার বক্তব্যের মধ্য দিয়ে তিনি তার দল বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দিয়েছেন এবং একই সাথে অভ্যুত্থানের শক্তিগুলোর প্রতি তার বার্তা কী ছিল সেটা আমরা বোঝার চেষ্টা করব। শুরুতে আমরা একটু তার বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশগুলো দেখে নিই। আপনাদের মাধ্যমে ছাত্র যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই, আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, এখনও ফ্যাসিস্টের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। খালেদা জিয়া বলেন, ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এই চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। দলকে আন্দোলন সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংহতভাবে গড়ে তুলি। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির চেয়ারপারসন বলেন, আপনাদের মাধ্যমে ছাত্র ও যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান জানাতে চাই, আসুন প্রতিহিংসা প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সবাই মিলে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। এখানে নতুন যে ছাত্র সংগঠন আগামীকাল আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদের প্রতিও বেগম খালেদা জিয়ার একটা বার্তা রয়েছে, যেটা তিনি জনগণের মাধ্যমে তাদের কাছে পৌঁছে দিতে চেয়েছেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে খালেদা জিয়া তার বক্তব্য শুরু করেন। তিনি বলেন, আজ দীর্ঘ 6 বছর পর আপনারা আবার একসাথে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে একত্রিত হতে পেরেছেন, সেজন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করছি। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সবসময় আপনাদের পাশেই আছি। বেগম খালেদা জিয়া তার দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও কিছু বক্তব্য রেখেছেন। নিজেদেরকে সুসংহত করবার, দল গঠন করবার এবং তার অবর্তমানে অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং বাংলাদেশে তাদের দলের সর্বোচ্চ যে কমিটি রয়েছে স্ট্যান্ডিং কমিটি, সেই স্ট্যান্ডিং কমিটির নেতাদের নির্দেশ অনুযায়ী দলকে সংগঠিত করা, পাশাপাশি আগামী নির্বাচনের জন্য বিএনপিকে প্রস্তুত হবার দিক নির্দেশনাও তিনি দিয়েছেন। এখানে বেগম জিয়ার বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জায়গাটা সেটা হচ্ছে তিনি জনগণের মাধ্যমে ছাত্রদের কাছে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। পাশাপাশি গণঅভ্যুত্থানের অন্যান্য যে শক্তিগুলো রয়েছে, যুগপৎ আন্দোলনে বিএনপি এবং অন্যান্য আরও রাজনৈতিক দল লাগাতার লড়াই চালিয়ে গেছে শেখ হাসিনার ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে এবং সবশেষ জুলাই আগস্ট অভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছেন এবং তাদের সাথে দেশের বিভিন্ন অংশ যুক্ত হয়েছেন। সেখানে রাজনৈতিক নেতৃত্ব ছিল, সেখানে রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নিয়েছেন, সেখানে দেশের সাধারণ মানুষ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নিয়েছেন, ছিন্নমূল মানুষ পর্যন্ত সেখানে অংশ নিয়েছেন। ফলে সবার মাধ্যমে তিনি একটা বার্তা দেবার চেষ্টা করেছেন, সবার উদ্দেশ্যেই দেশকে গড়ে তোলার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কিন্তু গত 6 মাসে 5 আগস্টের পর গত 6 মাসে আমরা সেই জায়গা থেকে অনেক দূরে সরে এসেছি। দলগুলো একে অন্যের প্রতি আক্রমণাত্মক হয়ে উঠছে, প্রতিনিয়ত এই আক্রমণটা বাড়ছে। বিএনপির 2 যুগেরও বেশি সময়ের মিত্র জামাত ইসলামীর সাথে তাদের দূরত্ব তৈরি হয়েছে। একই সাথে অভ্যুত্থানের ছাত্র নেতৃত্ব, তাদের সাথেও একটা দূরত্ব বিএনপির দেখা যাচ্ছে। অন্যান্য রাজনৈতিক দল যারা যুগপৎ লড়াইয়ে একই সাথে কাজ করেছে, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল মিলে যুগপৎ আন্দোলনে যারা একসাথে কাজ করেছে তাদের মধ্যেও বিভেদ বিভাজন দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় লুটপাট, চাঁদাবাজি, দখলদারিত্বের সাথে বিএনপি তাদের নাম জড়িয়েছে। একই সাথে প্রশাসনের নিজেদের প্রভাব ধরে রাখবার জন্য বিএনপি, জামাত ইসলামীর পাশাপাশি ছাত্ররাও নিজেদের একটা সিন্ডিকেট তৈরি করেছে। সব কিছু মিলিয়ে আমরা ঐক্যের জায়গা থেকে অনেক দূরে সরে গেছি এবং বিভিন্ন জায়গায় বিএনপি, জামাত ইসলামী, ছাত্রদের সাথে অন্যান্য রাজনৈতিক দল, অন্যান্য রাজনৈতিক শক্তির বিভেদ বিভাজন দেখা যাচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন পক্ষ অন্য পক্ষকে আক্রমণ করছে এবং তখন আবার নিজেরা একত্রিত হয়ে কোনো একটা পক্ষের বিরুদ্ধে দাঁড়িয়ে যাচ্ছে।
এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে সত্যিকার অর্থেই পরাজিত শক্তি ফ্যাসিস্ট হাসিনা আবারও বাংলাদেশের রাজনীতিতে কলকাঠি নাড়তে শুরু করবে। যে আশঙ্কার কথা বেগম খালেদা জিয়া বলেছেন সে কথা আমরা অনেক আগে থেকেই বলছি। তবে বেগম জিয়া বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি চেয়ারপারসন, তার এই বক্তব্য অনুসরণ করে যদি বিএনপি অন্তত আগামী দিনে তাদের কর্মকাণ্ড নির্ধারণ করে, তাদের রাজনীতিটা নির্ধারণ করে, তাহলেও হয়তোবা আমরা এই পরিস্থিতি থেকে কিছুটা উত্তরণের দিকে যেতে পারবো। কারণ বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। তারা যদি বিভেদ বিভাজন ভুলে লুটপাট দখলদারিত্ব চাঁদাবাজি ছেড়ে সত্যিকারের রাজনীতি, জনগণের জন্য যে রাজনীতি, সেই রাজনীতি, একটা কল্যাণকামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে রাজনীতি, সেই রাজনীতি, নতুন বাংলাদেশের স্বপ্ন যে রাজনীতির উপরে দাঁড়িয়ে আছে, সেই রাজনীতি তারা শুরু করে, তাহলে বাংলাদেশ হয়তো নতুন করে একটা দিশা পাবে। পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দল এবং বিশেষ করে ছাত্রদের প্রতি তিনি যে আহ্বান জানিয়েছেন ঐক্যবদ্ধ থেকে দেশকে গড়ে তোলার, ছাত্রদের নতুন সংগঠন সহ অন্যান্য রাজনৈতিক দল সবাই মিলে যদি বাংলাদেশকে গড়ে তোলার সিদ্ধান্ত নেই, তাহলেই এই অভ্যুত্থান সত্যিকারের বিজয় অর্জন করবে। অন্যথায় এতগুলো মানুষের জীবনের বিনিময়ে, এত ত্যাগের বিনিময়ে আমরা যে বিজয় অর্জন করলাম, সেই বিজয় ব্যর্থতায় পর্যবসিত হবে। বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। দীর্ঘ ফ্যাসিবাদী বিরোধী সংগ্রামে যারা শহীদ হয়েছেন এবং সম্প্রতি জুলাই আগস্টের ফ্যাসিবাদী শাসকদের নির্মম ভয়াবহ দমন নীতির কারণে গণহত্যায় যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত হয়েছেন তাদের প্রতি জানাচ্ছি আন্তরিক সমবেদনা। আমি চিকিৎসার কারণে কর্মীদের উদ্দেশ্য করে বিএনপির চেয়ারপারসন এই বক্তব্যের প্রথমেই তিনি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন, মহান আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করেছেন। বেগম জিয়া শুকরিয়া জ্ঞাপন করেছেন 5ই আগস্ট বা জুলাই বিপ্লব আন্দোলনের মধ্যে যারা আহত হয়েছেন, যারা নিহত হয়েছেন, যারা এই আন্দোলনটিকে সফল করেছেন, তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং সমবেদনা জানিয়েছেন। বেগম খালেদা জিয়া বিএনপির রাজনৈতিক যে নেতাকর্মী আছে তাদের উদ্দেশ্য করে বলছেন, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় ১৬ লক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখনো আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন। আপনাদের এই ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণে রাখবে। বেগম জিয়ার যে কারাবরণ, তিনি অনেকদিন জেলে অন্তরীণ ছিলেন, তারপর তার বাসায় তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। তাকে সুচিকিৎসা যে ব্যবস্থাটুকু এই ফেসিবাদী সরকার পলাতক তারা কিন্তু সেটা করেননি। তারপরেও তার এই যে আন্দোলন সংগ্রাম করেছেন তাকে মুক্তির জন্য, তাদের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন। তারপরই বেগম জিয়া বর্তমান অন্তর্বর্তীকালীন যে সরকারের উদ্দেশ্য করে বলেছেন যে রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান বা সম্পন্ন করা। এই অন্তর্বর্তী সরকার যাতে যে ন্যূনতম যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো দ্রুতগতিতে করে এবং একটি গণতান্ত্রিক যে রাষ্ট্র ব্যবস্থা সেটার
প্রধান মূল হাতিয়ার হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটি যাতে করে সেই আহ্বানটিও বেগম খালেদা জিয়া কিন্তু জানিয়েছেন। তারপর বেগম জিয়া বিএনপির দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলছেন, আমি বিশ্বাস করি আপনারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনের সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। এই লাইনটি আমি আবারও বলতে চাই, বেগম জিয়া যে আহ্বানটি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছেন যে এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। আমাদের সব সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই উক্তিটি মনে রাখতে হবে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। এখন বিএনপি নেতাকর্মীরা কতটুকু এই বেগম খালেদা জিয়ার বক্তব্য বা তার এই কথাটি মানবেন সেটা তাদের বিষয়, কিন্তু তিনি কিন্তু দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন, বলেছেন যে এমন কোনো যাতে কাজ না করেন যে দীর্ঘদিন বিএনপি যে সংগ্রামটি করেছেন, যে আন্দোলনটি করেছেন, সেই আন্দোলনটি যাতে ব্যর্থ না হয়ে যায়। তারপরে বেগম জিয়া বলেছেন, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে। এখনও ফ্যাসিস্টের দোসর ও বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণের সঙ্গে নিয়ে এই চক্রান্ত ব্যর্থ করে দিতে হবে। যেই তরুণ যুবকরা তাদের যে চাওয়া, তাদের যে পাওয়া, সেটার প্রতি তিনি ইঙ্গিত করেছেন এবং বেগম জিয়া সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানিয়েছেন যাতে ফ্যাসিস্ট স্বৈরাচার যাতে আবার ফিরে না আসতে পারে এবং তাদের যে ষড়যন্ত্র সেটা যাতে বাংলাদেশে আর সফলতা অর্জন করতে না পারে। সর্বশেষে বেগম জিয়া দেশবাসীর কাছে আহ্বান রেখেছেন, তিনি বলেছেন, আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলেমিশে আমাদের প্রিয় বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। বেগম জিয়ার আজকের যে বক্তব্যটি, যদিও লিখিত একটি বক্তব্য তিনি বলেছেন, বাট বক্তব্যটির অনেক তাৎপর্য আছে। দেশের জনগণের প্রতি আহ্বান আছে, এই অন্তর্বর্তীকালীন যে সরকার, সেই সরকারের প্রতি আহ্বান আছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশ্যে। তো বেগম জিয়া সেই সুদূর যুক্তরাজ্যে আছেন, যুক্তরাজ্য থেকে তিনি এই বক্তব্যটি দিয়েছেন। অনেক ভালো লেগেছে বহুদিন পর বেগম জিয়ার যেই বক্তব্য সেটা শুনতে পেরে, এবং তার যেই বর্তমান অবস্থা, তার শারীরিক অবস্থা হয়তো অনেকটাই খারাপ, কিন্তু তার মানসিক অবস্থা দেখে আমার খুব ভালো লেগেছে, আমি অনেক মুগ্ধ। তবে আশা করব যে বেগম জিয়ার যে বক্তব্য, এটা দেশের মানুষ যেভাবেই নেক না কেন, অন্তত পক্ষে দলের নেতাকর্মী যারা আছেন তারা অন্তত পক্ষে স্বাভাবিকভাবে, সুন্দরভাবে নেবেন। এবং তিনি যে আহ্বানটি জানিয়েছেন যে এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের এতদিনকার সংগ্রাম আত্মত্যাগ বিফলে যায়। বিএনপির অনেক নেতাকর্মীরা কিন্তু হত্যার শিকার হয়েছেন, নির্যাতনের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, সবাই এটা স্বীকার করে বাংলাদেশের সকল জনগণ। তাই বলে এখন আকাম কুকাম করে দলের যেই অবস্থান সেটা নষ্ট করে দিচ্ছেন, যেভাবে জনগণের কাছে, সাধারণ মানুষের কাছে বিএনপির অবস্থানটাকে এত ঠুমকো করে দিচ্ছেন, এটা কোনোভাবেই অন্ততপক্ষে দলীয়ভাবে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অন্ততপক্ষে সেটা মানতে পারছেন না বা মানবেনও না। এবং আশা করব যে দলীয় নেতাকর্মীরা এই সমস্ত যে অপকর্মগুলো তারা করছেন সেই জায়গা থেকে বের হয়ে আসবেন। বেগম জিয়ার সুস্বাস্থ্য কামনা করি, তিনি দীর্ঘায়ু হোক, তিনি বাংলাদেশে ফিরে আসুক, বাংলাদেশের রাজনীতিতে তিনি আরো যতটুকু দেওয়ার বাংলাদেশ। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি নির্বাচন নিয়ে ইউনূসের টাল বাহানার কি অবসান হলো, এই প্রসঙ্গটি নিয়ে। নির্বাচন নিয়ে একটা টাল বাহানা ছিল, এমনকি মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা গ্রহণ করেন, দায়িত্ব নেন, সেই সময়েও তিনি প্যারিস থেকে এই স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছিলেন কমপক্ষে 5 বছর
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বে থাকবেন, কিন্তু সেই আশায় গুড়ে বালি হতে শুরু করেছে। বাংলাদেশের প্রেক্ষাপট 5 বছর কেন, আর 1 বছরও ক্ষমতায় থাকতে, ক্ষমতায় রাখতে সাপোর্ট করছে না, যার কারণে মোহাম্মদ ইউনূস এবং তার যে সাঙ্গপাঙ্গরা উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদেরও খায়েশ ছিল দীর্ঘদিন তারা ক্ষমতায় থাকবেন, সংস্কার করবেন, এটা করবেন, সেটা করবেন। এগুলো ধপে টিকছে না। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, এই যে এরা যে সংস্কার সংস্কার তামাশা করছে, এটি রীতিমতো তামাশায় পরিণত হয়েছে। গতকালকের এক অনুষ্ঠানে সংস্কার কমিশনের একজন প্রধান, দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশন প্রধান ইফতেখারুজ্জামান, এবং সেই অনুষ্ঠানে বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহানও ছিলেন। সেই অনুষ্ঠানে ইফতেখারুজ্জামান নিজে, সংস্কার কমিশন প্রধান, তিনি বলেছেন যে সংস্কারের দিকে নজর নেই, এবং সেখানে কিছু কিছু বক্তা এমনটাও বলেছেন যে আপনারা সংস্কার রিপোর্টে কি লিখেছেন একটু পড়ে দিয়ে যান, আমাদের তো পড়বার সময় নেই। উপদেষ্টা পরিষদ যে যে সংস্কার কমিশন রিলেটেড মন্ত্রণালয়ের দায়িত্বে, তাদের পড়বার সময় নেই, সংস্কার নিয়ে এখন মাথা ঘামানোর সময় নেই। অর্থাৎ এই যে সংস্কার সংস্কার ধোয়া তুলে যে দীর্ঘ সময় কাটাবার একটা দুঃস্বপ্ন দেখেছিলেন তারা, সেই দুঃস্বপ্নের স্বপ্ন দোষ হয়ে গেছে, যার কারণে ক্ষমতাকে দীর্ঘায়িত করবার যে পায় তারা, সেটি ইতিমধ্যে ফুল স্টপ। সেনাপ্রধানের কথায় বারবার ফুল স্টপ শব্দটি এসছে। বিশেষ করে সেনাপ্রধানের 25 ফেব্রুয়ারির বক্তব্যের পর মোহাম্মদ ইউনূস এবং ইউনূস সরকারের যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা সবাই আতঙ্কিত। তারা আরো দীর্ঘায়িত করবেন এটি আর ভাবতে পারছেন না। ইউনূসের এক প্রেস সচিব আছেন, মোহাম্মদ ইউনূস এক কথা বলেন, এই প্রেস সচিবের নেতৃত্বে যে প্রেস উইংটা আছে তারা আর এক কথা বলেন। ওই যে আপনাদের মনে আছে না যে রিসেট বাটন মোহাম্মদ ইউনূস একভাবে বললেন, এক প্রকার মুক্তিযুদ্ধের বাংলাদেশকে পিছনে ফেলতে বললেন, নতুন বাংলাদেশের কথা বললেন মোহাম্মদ ইউনূস। সেই রিসেট বাটনের পর থেকে শুরু করেছে প্রেস উইং ব্যাখ্যা দিতে। মোহাম্মদ ইউনূস একটা কথা বলেন, বেফাস কথা, বুঝে না বুঝে বলে ফেলেন, সেটার আবার প্রুফ দেন প্রেস উইং। এগুলো সব ভেস্তে গেছে। অর্থাৎ নির্বাচন নিয়ে যে টাল বাহানাটি, এটি ভ্যানিশ। নির্বাচন নিয়ে আর টাল বাহানা করবার সময় নেই। নির্বাচন অতি দ্রুত হতে যাচ্ছে। যারা বিভিন্ন দলের আছেন তারা, আপনারা প্রধান যে রাজনৈতিক দলগুলো, তারা আপনারা নির্বাচনের প্রস্তুতি নেন। নির্বাচন খুব শীঘ্রই হবে, ডিসেম্বর বলা হচ্ছে, এমনকি তার আগেও হতে পারে। ডিসেম্বরের মধ্যে তো মাস্ট, তাতে কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ নির্বাচনে মাস্ট অংশগ্রহণ করতে যাচ্ছে, পাশা ঘুরে গেছে। এখন খেয়াল করে দেখবেন যে মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটি কথাবার্তায় দেখবেন যে ডিসেম্বরের নির্বাচন, যাকে পাচ্ছেন তাকে ডেকে এনে ধরে এনে বলছেন, ভাই আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিচ্ছি। কেন বলছেন? কোন জায়গা থেকে বলছেন? যে মোহাম্মদ ইউনূসের 5 বছর 6 বছর ক্ষমতায় থাকবার খায়েশ ছিল, সেই মোহাম্মদ ইউনূস বলছেন যে নির্বাচন। সামনে যেহেতু বর্ষাকাল আসছে, এই বর্ষাকালের কারণে হয়তো বর্ষার পরে হতে পারে, তবে নির্বাচনটি ডিসেম্বরের আগেও হতে পারে বলছি। অবস্থা সেদিকেই যাচ্ছে, কারণ দেশে যেভাবে সহিংসতা ঘটছে, দেশ যেভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে, এতে করে নির্বাচনটা খুব বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। রাজনৈতিক সরকার ক্ষমতায় ফেরা খুব বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। অভিজ্ঞ মানুষ, রাজনীতিবিদ, কাজকর্মে অভিজ্ঞ, রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞ মানুষ ক্ষমতায় ফেরবা ব্যাপারটি খুব বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে। এইসব আনাড়ি দিয়ে তো দেশ চলবে না। দেশ যে চলছে না, আপনি আমি, দেশের জনগণ, দেশের নাগরিক
সবাই হাড়ে হাড়ে টের পাচ্ছি। আপনি যেটি বলছেন না, মোহাম্মদ ইউনূস যাকে পাচ্ছেন ডেকে নিয়ে ধরে বলছেন যে ভাই আমরা নির্বাচন দেব অমুক সময়। এই যে আমরা বৃহস্পতিবারে কথা বলছি, আমরা কথা বলছি, বুধবারেও মোহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় বুধবারও সাক্ষাৎ করতে গিয়েছিলেন জার্মান সরকারের অন্যতম কমিশনার জারাহ ব্রুন। সেখানে ইউনূস ভোটের সম্ভাব্য সময়ের কথা জানান। জারাহ ব্রুনকে তিনি জানিয়েছেন যে আমরা আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছি। জার্মান সরকারের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা জানান বার্লিনের সঙ্গে ভিন্ন মাত্রার সম্পর্ক গড়ে তুলতে চায় ঢাকা। তিনি বলেন আমাদের সঙ্গে জার্মানির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ইতিমধ্যেই সম্পর্ক রয়েছে, মোহাম্মদ ইউনূসের কারণে সম্পর্ক তৈরি হয়নি। মোহাম্মদ ইউনূস আন্তর্জাতিক ব্যক্তিত্ব, কিছু বাঙ্গু মানুষ মনে করেন নোবেল লরিয়েট, সারা পৃথিবী তার পেছনে এসে লাইন দেবে, কিংবা সারা পৃথিবী তাকে ডেকে নিয়ে উষ্ণ সংবর্ধনা, উষ্ণ অভ্যর্থনা দেবে। কোথায় ভাই সেগুলো তো সব শেষ। 7 মাসে একটি ঘটনা ঘটেনি। সেই জায়গায় বিভিন্ন দেশ, বিশ্বের বিভিন্ন দেশ তাদের নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, বাংলাদেশ যেহেতু একটি স্বাধীন রাষ্ট্র, আসছেন, জাতিসংঘ মহাসচিবও আসছেন, কাজেই সবাইকে বলছেন যে নির্বাচন শীঘ্রই এবং ডিসেম্বরের মধ্যে। নির্বাচনী যে টাল বাহানাটা ছিল সেটি এক প্রকার লক হয়ে গেছে। নির্বাচন শীঘ্রই। আমি যেটি আবারও বলতে চাই, কথাটি এভাবেই শেষ করতে চাই, যে সমস্ত রাজনীতিবিদ, যে সমস্ত রাজনৈতিক দল নির্বাচন করতে চান, নির্বাচন করে ক্ষমতায় যেতে চান, তারা কিন্তু মানসিকভাবে প্রস্তুতি নিন। হঠাৎ করে প্রস্তুতি নেবার সময় পাবেন না। এমনকি আওয়ামী লীগেরও যারা নির্বাচন করতে চান তারা প্রত্যেকে নিজেদের এলাকায় নিজেদের তৃণমূল নেতা কর্মীর সঙ্গে যোগাযোগ বাড়ান, বিভিন্নভাবে যোগাযোগ তৈরি করুন, নেটওয়ার্ক তৈরি করুন, যাতে আপনারা এগিয়ে থাকতে পারেন। নির্বাচন শীঘ্রই। নির্বাচন নিয়ে টালবাহানা ফুল স্টপ হয়ে গেছে এই মুহূর্তে। তবে আমি বারবারই একটি কথা বলি যে আমি যে মুহূর্তে কথা বলছি পরিস্থিতি পরিবর্তন হয়ে ঘোলাটে হতে সময় লাগে না, কিন্তু 3 দিন পরে যে এটি ঘটবে না। 3 দিন পরে আপনি যাই ঘটুক না কেন, আপনি আপনার প্রস্তুতি রাখুন। সেই পরিবেশ পরিস্থিতির দিকেই কিন্তু দেশ ঢোকা